আগামী 18ই ফাল্গুন 3রা মার্চ মঙ্গলবার দোল পূর্ণিমার দিন বছরের প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণটি সংঘটিত হতে চলেছে এবং সবথেকে বড় বিষয় এই চন্দ্রগ্রহণটি ভারতে দৃশ্যমান। ভারতীয় উপমহাদেশ সংলগ্ন সমগ্র দেশ অর্থাৎ বাংলাদেশ, নেপাল, পাকিস্তান, ভুটান সমগ্র এশিয়া মহাদেশে এই চন্দ্রগ্রহণটি দৃশ্যমান হবে। ফলে এই দোল পূর্ণিমার দিন এই চন্দ্রগ্রহণ সংঘটিত হওয়ার আলাদা মাত্রা পেয়েছে। বন্ধুরা, সনাতন ধর্ম মতে যে কোনো গ্রহণকেই অশুভ বলে গণ্য করা হয়, বিশেষ করে সেই গ্রহণ যদি উক্ত স্থানে দৃশ্যমান হয়। মঙ্গলবারের এই গ্রহণটি শুধুমাত্র যে দৃশ্যমান হবে তাই নয়, এই গ্রহণটি একটি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ এবং এটি ভারতবর্ষে গ্রহদস্ত রূপে দৃশ্য হবে, যার অর্থ হলো দোল পূর্ণিমার দিন যখন আকাশের চাঁদ উঠবে সেই সময় আকাশের চাঁদ গ্রহণ লাগা অবস্থায় উদিত হবে। এই কারণে শাস্ত্রীয় ভাষায় একে বলা হয় গ্রস্তদয় গ্রহণ। বছরের এই প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণটি স্পর্শ করছে, অর্থাৎ গ্রহণটি লাগছে মঙ্গলবার দুপুর 3:20 থেকে, যা থাকবে 3 ঘন্টা 28 মিনিট, অর্থাৎ গ্রহণটি সম্পূর্ণরূপে ছাড়বে সন্ধ্যা 6:48 এই গ্রহণের পূর্ণগ্রাস শুরু হবে মঙ্গলবার বিকেল 4:34 থেকে এবং পূর্ণগ্রাস সমাপ্তি হবে 5:33। গ্রহণের এই পূর্ণগ্রাসের স্থিতিকাল হবে 59 মিনিট। গ্রহণের যে মধ্যকালীন সময় সেটি হচ্ছে বিকেল 5:05। বন্ধুরা, এই গ্রহণ দুপুর 3:20 থেকে শুরু হলেও এই গ্রহণের উপচ্ছায়া স্পর্শ করবে দুপুর 2:13 থেকে। উপচ্ছায়া স্পর্শের অর্থ বিজ্ঞানের ভাষায় একে বলা হয় পিনাম্বুলার ফেজ। এর গুরুত্ব অপরিসীম, কারণ এই সময় থেকেই পৃথিবীর হালকা ছায়া চাঁদের ওপর পড়তে শুরু করে। খালি চোখে হয়তো পরিবর্তন বোঝা যাবে না, কিন্তু প্রকৃতির সূক্ষ্ম স্তরে এই সময় থেকেই কম্পন শুরু করে, যা আমাদের শরীর এবং মনের ওপর প্রভাব ফেলতে শুরু করে। তাই বন্ধুরা, এই গ্রহণ যেহেতু ভারতীয় উপমহাদেশ সহ এশিয়ার বিস্তীর্ণ অঞ্চলে দৃশ্যমান, তাই এই গ্রহণের সমস্ত নিয়মাবলী বৈধ থাকবে। বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে ব্যক্ত করব মঙ্গলবারের দোল পূর্ণিমার দিন সংঘটিত চন্দ্রগ্রহণের সময়কালে আমরা কি কি বিষয় মেনে চলব। বিশেষ করে গর্ভবতী মায়েদের ক্ষেত্রে কোন কোন দিক অবশ্যই সচেতনতা অবলম্বন করা প্রয়োজন, এই বিষয়গুলি কেন মেনে চলার কথা বলা হয়। এটা কি কোনো কোনো কুসংস্কার নাকি? এর পিছনে কোনো বৈজ্ঞানিক তথ্য রয়েছে? দোল পূর্ণিমার দিন যেহেতু গ্রহণ লাগছে, তাহলে সেই ক্ষেত্রে আপনি কি পুজো করতে পারবেন? কখন পুজো করবেন? কখনই বা রং খেলা যাবে? এই সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওতে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। বন্ধুরা, সবার প্রথমে আসে দোল পূর্ণিমার দিন কখন রং খেলবেন এবং কখন বা পুজো দেবেন। যেহেতু দোল এবং গ্রহণ একই দিনে, তাই সময়ের সঠিক সমন্বয় খুবই জরুরি। সকাল 7টা থেকে দুপুর 1টার মধ্যে রঙের আনন্দ পর্ব অবশ্যই দোল পূর্ণিমার দিন শেষ করা প্রয়োজন। আপনি যদি শাস্ত্রীয় বিষয় মেনে চলেন, সনাতন ধর্মে বিশ্বাস করেন, তাহলে দোল পূর্ণিমার দিন কখনোই দুপুর 2:13 পর আবির বা রং খেলবেন না। তার আগে রঙের পর্ব সমাপ্ত করুন। সবথেকে বলা হয় যদি আপনি দুপুর 1টার মধ্যে এই পর্ব সমাপ্ত করতে পারেন। দুপুর 1টার পর আর রং না খেলে স্নান করে শুদ্ধ হয়ে উচিত, কারণ রঙের রাসায়নিক উপাদান বা গ্রহণের মহাজাগতিক রশ্মির বিক্রিয়া ত্বকের ক্ষতি করতে পারে। বন্ধুরা, এবার আসি দোল পূর্ণিমার দিন পুজোর কখন দেবেন। দোল পূর্ণিমার প্রধান পুজো বা মহাপ্রভুর চরণে আবির অর্পণ করবেন সকাল 10টার মধ্যে। এতে স্তুতকালের নেতিবাচক প্রভাব পড়ার আগেই আপনাদের ভক্তি নিবেদন সম্পন্ন হবে। বন্ধুরা, মনে রাখবেন যে গ্রহণের সময়কালে কখনো কিন্তু দেবদেবীর বিগ্রহ স্পর্শ বা দেবদেবীর উদ্দেশ্যে পুজো নিবেদন করা যায় না। এখানে একটি বিষয় বলে রাখি, গ্রহণে 3:20 থেকে শুরু হলেও স্থিতকাল তার অনেক আগেই শুরু হয়। এই কারণে বলা হয়েছে যে দোল পূর্ণিমার পুজো অবশ্যই চেষ্টা করবেন সকাল 10টার মধ্যে সম্পূর্ণ করতে। আর গ্রহণের সময়কালে অবশ্যই চেষ্টা করবেন আপনার ঠাকুর ঘরের পর্দা দিয়ে ঢেকে রাখতে। বন্ধুরা, গ্রহণের সময়কালকে শাস্ত্রে বলা হয়েছে গ্রহণ হলো দেবতাদের সাময়িক এক ক্লেশ। এই সময় তাদের স্পর্শ না করে বরং মানসিকভাবে তাদের পাশে থাকুন।
আমাদের শরীরের ভেতরে যে বিদ্যুৎ শক্তি রয়েছে তা এই মহাজাগতের অশ্রেতার সময় বিগ্রহ সূক্ষ্ম শক্তির ক্ষতি করতে পারে। তাই দূর থেকে হাত জড়ো করে প্রার্থনা করাই হলো গ্রহণের সময় প্রকৃত ভক্তি। এই সময় ঠাকুর ঘর বা মন্দিরে পর্দা দিয়ে ঢেকে রাখার কথা বলা হয়, কারণ মহাজাগতিক রশ্মি যাতে সরাসরি বিগ্রহের ওপর না পড়ে, এটি তারাই এক সযত্নে প্রয়াস। এটি কেবল একটি পর্দা নয়, এটি আমাদের বিশ্বাস এক অটল বর্ম। দ্বিতীয়ত বন্ধুরা, এই গ্রহণ যেহেতু দৃশ্যমান, তাই গ্রহণের স্পর্শ হওয়ার পূর্বেই দুপুরের আহার সম্পন্ন করে নেওয়া প্রয়োজন এবং গ্রহণ শুরু হওয়ার আগেই রান্না করা খাবার, দুধ এবং পানীয় জল উপর অন্তত একটি সতেজ তুলসী পাতা যত্ন করে রেখে দিন। বন্ধুরা, তুলসী পাতা কেবল একটি গাছ নয়, আমাদের কাছে তুলসী দেবী। বিজ্ঞানের ভাষায় বলতে গেলে তুলসী হলো পৃথিবীর শ্রেষ্ঠ অ্যান্টি রেডিয়েশন উদ্ভিদ। গ্রহণের সময় আকাশ থেকে যে অদৃশ্য ক্ষতিকারক তরঙ্গ নেমে আসে তা আমাদের খাবারকে বিষাক্ত করে তুলতে পারে। তুলসী পাতা তার ঔষধি গুণের মাধ্যমে সেই খাবারে একটি অদৃশ্য সুরক্ষা বলয় তৈরি করে। তাই আমাদের পরিবারের অন্যকে সুরক্ষিত রাখতে এই বিষয়টি অবহেলা করবেন না। তবে তুলসী পাতা দেওয়ার সময় এই বিষয়টি অবশ্যই মনে রাখবেন, ভাত, ডাল, সবজি বা যে কোনো তরকারি যা আগুনের তাপে তৈরি হয়েছে সেগুলিতে তুলসী পাতা দেবেন, কারণ আগুনের স্পর্শে আসা খাবার গ্রহণের সময় দ্রুত বিকৃতি হওয়ার সম্ভাবনা থাকে। পাশাপাশি দুধ, দই, ছানা, ঘি এইসব অত্যন্ত সংবেদনশীল খাবার। গ্রহণের নেতিবাচক বিকিরণ থেকে এগুলোকে বাঁচাতেও তুলসী পাতার কবচ আবশ্যিক। পান করা জল, শরবত পাত্রে তুলসী পাতা দিয়ে রাখুন। জল হলো সবথেকে বেশি বড় শোষক, যা নেতিবাচক শক্তিকে টেনে নেয়। তুলসী সেই জলকে শুদ্ধ করে রাখে। কাটা ফল বা প্রসাদের ফলেও আপনি তুলসী পাতা দিতে পারেন, তবে মুড়ি, চিড়ে যেগুলি শুকনো খাবার, এতে জলীয় অংশ নেই বললেই চলে, তাই এইগুলোকে তুলনামূলক দীর্ঘক্ষণ শুদ্ধ থাকে। পঞ্জিকা বা শাস্ত্রে এই ধরনের সূক্ষ্ম শস্যে তুলসী পাতা না দিলেও চলবে। বিস্কুট, চানাচুর বা অন্যান্য শুকনো খাবার যা বায়ুরোধী পাত্রে থাকে সেইগুলোতেও তুলসী পাতা দেওয়ার প্রয়োজন নেই। রান্নার তেল বা শুকনো মশলার কোটোতেও তুলসী পাতা দেওয়ার কোনো দরকার নেই। আর অবশ্যই মনে রাখবেন, বাড়িতে যদি মাছ, মাংস বা ডিমের মতো কোনো আমিষ খাবার তৈরি হয়ে থাকে তাতে কিন্তু ভুলেও তুলসী পাতা দেবেন না। কখনো আমিষ বা উচ্ছিষ্ট খাবারে তুলসী পাতা দেওয়া উচিত নয়। তুলসীর পরম পবিত্র এবং শ্রী বিষ্ণু প্রিয়া, তার অশুচি বস্তুকে তার স্পর্শে শাস্ত্রীয় অপরাধ হিসেবে গণ্য করা হয়। যদি তুলসী পাতা আপনি না পান, সেক্ষেত্রে আপনি কুশ ঘাসও ব্যবহার করতে পারেন। কুশ ঘাসকেও বলা হয় অমৃত সম্ভাবা। বিজ্ঞানের ভাষার মতে কুশ ঘাস তুলসীর মতোই উচ্চ মাত্রায় তেজস্ক্রিয়তা নিরোধক ক্ষমতা রাখে। গ্রহণের সময় খাবারে কুশ ঘাস দিয়ে রাখলে তা তুলসীর মতোই সুরক্ষা প্রদান করে। বন্ধুরা, গ্রহণ চলাকালীন কখনো কিন্তু খাবার খাবেন না বা রান্না করবেন না। বিজ্ঞান বলছে, গ্রহণের সময় সূর্যের অতিবেগুনি রশ্মি অনুপস্থিতিতে আমাদের শরীরের জঠাঙ্গি বা হজম করার ক্ষমতা দুর্বল হয়ে যায়। এই সময় খাবার খেলে তা হজম হয় না, বরং শরীর টক্সিন বা বিষ তৈরি হয়। তাই আসুন এই কয়েক ঘন্টা আমরা আমাদের শরীরকে বিশ্রাম দিই এবং আধ্যাত্মিক আহারে মন দিই। তবে একান্তই যদি জল পানের প্রয়োজন পড়ে বা শরবত পানের প্রয়োজন পড়ে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই তাতে আগের থেকেই তুলসী পাতা দিয়ে রাখবেন এবং সেই তুলসী পাতা মিশ্রিত জল পান করবেন। বন্ধুরা, এবার আসি গর্ভবতী মায়েদের প্রসঙ্গে। যে সমস্ত মায়েরা এই ভিডিওটি দেখছেন, প্রথমেই আপনাদের বলি যে মন থেকে সমস্ত ভয় ছেড়ে ফেলুন। গ্রহণ একটি মহাজাগতিক ঘটনা। এটি আপনাকে বা আপনার সন্তানকে অভিশাপ দেওয়ার জন্য নয়। সমাজ বা লোকমুখে প্রচলিত অনেক ভ্রান্ত ধারণা আমাদের কানে আসে, যা কোনো শাস্ত্রীয় বা বৈজ্ঞানিক ভিত্তি নেই। অনেকে বলেন গর্ভবতী মায়েদের গ্রহণের সময় পুরো সময়টা এক জায়গায় মূর্তির মতো বসে থাকতে হবে, এমনকি শৌচাগারেও যাওয়া যাবে না। আমি বলছি এটি সম্পূর্ণ ভ্রান্ত বা যুক্তিহীন ধারণা। দীর্ঘ সময় একভাবে বসে থাকা আপনার শরীরে রক্ত সঞ্চালনকে ব্যাঘাত ঘটাতে পারে। তাই প্রয়োজনে অবশ্যই শৌচাগারে যাবেন, ঘরের ভেতরে সাবধানে চলাফেরা করবেন। তবে গ্রহণ সময়কালে সরাসরি আকাশের নিচে বা উঠোনে বেরোবেন না, কারণ গ্রহণের সময়কালে বায়ুমণ্ডলের বিকিরণ সংবেদনশীল। শরীরের জন্য এড়িয়ে চলাই ভালো।
খাবার এবং জল গ্রহণের প্রসঙ্গে এই বিষয় শাস্ত্রে বলা হয়েছে, বাল ও বৃদ্ধ আতুর অর্থাৎ শিশু এবং বৃদ্ধ বা অসুস্থ এই বিষয়ে থাকা ব্যক্তিদের জন্য নিয়মের সবসময় ছাড় থাকে। গর্ভবতী মায়েদের ক্ষেত্রে বলছি, আপনাদের শরীরের পুষ্টির ওপর আপনাদের সন্তানের জীবন নির্ভর করছে। তাই খুব কষ্ট হলেও আপনি হালকা জল, ফলের রস বা তুলসী পাতা দেওয়া খাবার গ্রহণ করতে পারেন গ্রহণ চলাকালীন সময়ে। মনে রাখবেন, ঈশ্বর ভক্তি চান, আপনার শরীরে কষ্ট নয়। তাই এই বিষয়ে আপনারা অহেতুক ভয় পাবেন না। বিষ্ণু পুরাণ বা বরাহ পুরাণে আমি যে সমস্ত তথ্য পেলাম সেই তথ্যের অখট্টে প্রমাণ রয়েছে। এর পাশাপাশি স্মৃতিশাস্ত্র ও নির্ণয় সিন্ধু নামক গ্রন্থেও বালবৃদ্ধ আতুরের নিয়ম বিস্তারিত ব্যাখ্যা পাওয়া যায়। তবে হ্যাঁ, গর্ভবতী মায়েদের উদ্দেশ্যে বলছি, গ্রহণের সময় কিছু কাটাছেঁড়া বা সেলাই করবেন না। এর আসল যুক্তি হলো কোনো অলৌকিক ভয় নয়। গ্রহণ একটি অস্থির সময়ে মানুষদের মনোযোগ কিছুটা বিক্ষিপ্ত থাকে। কোনো অসাবধান যাতে আপনাদের শরীরে আঘাত না লাগে বা আপনি মানসিক চাপে না পড়েন, সেই সুরক্ষার জন্য এই নিয়ম। এই সময়টি বরং শান্তভাবে বসে ভালো বই পড়ুন, গীতা পড়ুন, ইষ্টনাম জপ করুন বা হনুমান চালিসা পড়তে পারেন। আপনার মনের এই প্রশান্তি আপনার সন্তানের স্নায়ুতন্ত্রের ওপর শ্রেষ্ঠ ইতিবাচক প্রভাব ফেলবে। বন্ধুরা, অনেকে বলেন একদম সোজা হয়ে এই সময় গর্ভবতী মায়েদের শুয়ে থাকতে হবে, পাশ ফেরা যাবে না। এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। আপনি আপনার আরাম মতো বিশ্রাম নিন। তবে মনে রাখবেন, এই সময় ঘুমাবেন না, কারণ ঘুমের ঘোরে আমাদের অচেতন মন নেতিবাচক কম্পনের প্রতি বেশি সংবেদনশীল থাকে। জেগে থেকে জপ করুন, আপনার স্নায়ুতন্ত্র সুরক্ষিত থাকবে। তাই গ্রহণের সময়কালে আমাদের নিদ্রা সকলেই বর্জন করা প্রয়োজন। এর পাশাপাশি গ্রহণের সময় সর্বদা দীর্ঘযাত্রা এড়িয়ে চলুন। পৃথিবীর চুম্বকীয় ক্ষেত্রে বিচ্যুতির কারণে এই সময় মানুষের মনোযোগ বিঘ্নিত হতে পারে, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়। এই গ্রহণের সময়কালে বড় যাত্রা এড়িয়ে চলার কথা বলা হয়েছে। এর পাশাপাশি গ্রহণের সময় কখনো ফুল বা পাতা ছিঁড়বেন না। গাছপালাও প্রাণ আছে। গ্রহণের সময় তাদের সালোক সংশ্লেষ ব্যাহত হয়, তাই তাদের বিশ্রামে বাধা দেবেন না। এর পাশাপাশি বাড়িতে যদি কোনো পোষা প্রাণী থাকে, তাহলে গ্রহণের সময়কালে তাদের নিরাপদে ঘরে আশ্রয়ে রাখুন। পশু পাখিরা প্রকৃতির পরিবর্তন দ্রুত আগের থেকেই বোঝে বা আতঙ্কিত হয়। তাদের সেবা করাও আমাদের সনাতন ধর্মের একটি অংশ। বন্ধুরা, সন্ধ্যা 6:48 যেহেতু গ্রহণ ছেড়ে যাচ্ছে, তারপর কিন্তু বাড়িতে সন্ধ্যা প্রদীপ বা মোমবাতি জ্বালবেন। মনে রাখবেন, গ্রহণের সময়কালে কখনো কিন্তু সন্ধ্যা দেওয়া যায় না বা সন্ধ্যা প্রদীপ জ্বালা যায় না। অমাবস্যার মতো গ্রহণের ছায়া যখন আকাশকে গ্রাস করে, তখন শাস্ত্রে আমাদের ধৈর্য করতে শেখায়। প্রদীপ হলো পবিত্রতার প্রতীক। গ্রহণ মুক্তির পর ঘর শুদ্ধ করে যখন আপনি প্রদীপটিকে জ্বালাবেন, তখন সেই আগুনের শিখা আপনার বাড়ির সমস্ত অন্ধকারকে দূর করে এক নতুন প্রাণ শক্তির সঞ্চার করবে। তাই গ্রহণের সময়কালে কখনো কিন্তু সন্ধ্যা প্রদীপ প্রজ্বলন করবেন না। বন্ধুরা, গ্রহণের সময় আমাদের দেহে বজ্র নিষ্কাশন প্রক্রিয়া অত্যন্ত ধীর হয়ে যায়। শরীরকে যত বেশি স্থির এবং শান্ত রাখা যায়, ততই এই সময় নেতিবাচক প্রভাব থেকে মুক্ত থাকা সম্ভব। স্থির শরীরেই কেবল স্থির মন বাস করতে পারে। সেই কারণে বলা হয়, গ্রহণের সময়কালে যত বেশি জপ করবেন, ইষ্টনাম স্মরণ করবেন, ততই আপনি আপনার পরিবারের ক্ষেত্রে তা মঙ্গল হবে। তাই চেষ্টা করুন, গ্রহণের সময়কালে যেহেতু মঙ্গলবার দিন গ্রহণ হচ্ছে, হনুমান চালিসা পাঠ বা জপ করতে পারেন, অথবা মহামৃত্যুঞ্জয় মন্ত্র বা গীতা পাঠ শ্রবণ করতে পারেন। বন্ধুরা, এবার আসি এই 3রা মার্চ মঙ্গলবারে সংঘটিত পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণটি কারা দেখতে পাবেন। যেহেতু এই চন্দ্রগ্রহণটি ভারতবর্ষ সহ সমগ্র এশিয়া মহাদেশে দৃশ্যমান, তাই এই গ্রহণটি খালি চোখে দেখা সম্ভব হবে। তবে শাস্ত্রীয় নিয়ম অনুসারে মেষ, মিথুন, কর্কট, তুলা, মীন রাশি জাতক এবং জাতকদের জন্য এই গ্রহণ দর্শ একেবারে অশুভ। এছাড়া গর্ভবতী মায়েদের সুরক্ষিত ক্ষেত্রে এই মহাজাগতিক দৃশ্য সরাসরি না দেখার পরামর্শ দেওয়া হয়েছে। যারা দেখতে পারে তারা হলেন বৃষ, কন্যা, ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই গ্রহণ দর্শন শুভ ফলদায়ক হতে পারে। বাকি অন্যান্য রাশিদের ক্ষেত্রে এর প্রভাব মিশ্র। বিজ্ঞানীদের মতে চন্দ্রগ্রহণ খালি চোখে দেখা নিরাপদ, এতে চোখের কোনো ক্ষতি হয় না।
তবে পঞ্জিকা এবং শাস্ত্রে নিগূঢ় বিধান হলো গ্রহণের ছায়া মালিন। তাই কৌতূহলবশত বাইরে তাকিয়ে সেই মলিনতা না দেখে এই সময়টুকু বরং ঘরে বসে জপ ধ্যান করাই সবথেকে বেশি উত্তম এবং মঙ্গলজনক। যদি গ্রহণ একান্তই দেখে ফেলেন তবে দেখার পর অবশ্যই স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন। আশা করি দর্শক বন্ধুরা সামনের মঙ্গলবার দোল পূর্ণিমার দিন সংঘটিত চন্দ্রগ্রহণ সম্পর্কে বিস্তারিত তথ্য জানাতে আমি সক্ষম হয়েছি। এরপর যদি এই সংক্রান্ত কোনো প্রশ্ন বা মতামত থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এই চন্দ্রগ্রহণ কোন রাশির ওপর কী প্রভাব ফেলবে তা আমি পরবর্তী ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে জানাবো। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ধরনের ভিডিও আরও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।